বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাদমস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুন্ডাটার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত, চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়েও দিল? মেয়ের রূপ দেখিয়েই কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রং সুরুক হয়েছে দুজনের? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখ বিহবরের ভাবনায় ফেলল তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগরে দিতে হা করতে নিলেন। কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না তবে। এখন আর কি করার? আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছেই সেই আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে। সালমা বেগম কিছুক্ষণ হতবাগা চেয়ে রইলেন। অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতা সত্যিই ফিরেছে। মাথায় ঢুকতেই ত্রস্ত এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল। মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেল। এর মধ্যে সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিয়ৎক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত। ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে। তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে। প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা ওই মাতৃত্বের সুগন্ধ। উপস্থিত অনেকের তীক্ষ্ণ চোখ তখন তার উপর আব্রত হয় গোটা দেহে। বাইরে রাত পার করা একটি জোয়ান মেয়ের শরীরে অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত যাদের শকুনি দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন। সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অশ্রু মোছায় সে। নিশ্চিত করে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্পাপ বায়না। ছোট বউ, আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ালো, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কে আছে? খোরশেদুলের সঙ্গে আরও একটি চেহারার সমান বিতৃষ্ণা। 60 ছুঁই ছুঁই বৃদ্ধা আলেয়া বেগম। বোনের মেয়ের উপর ছেলের বইয়ের এই আহামরি আহ্লাদ দেখলেই তার গা পিত্তি জ্বলে। চোখ নাক কুচকে দম ফেললেন উনি। টেনে টেনে শোধালেন, তামাইয়া, আসিলা কই রাইতে? কার বাড়িত? এতক্ষণ নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরাত। সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিকে। অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতার সত্তা গুলিয়ে ফেলল। ঢোক গিলল শঙ্কায়। কি বলবে এখন? কি উত্তর দেবে? একে তো ছেলেগুলো মেহেরবানি করে ওকে দিয়ে গিয়েছে, একটা নৌকো স্পর্শ করেনি ওর। দুইয়ে গাড়িতে বসে তীব্রর ছোড়া সেই সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে, হিতে বিপরীতে হয়। পুষ্পিতার হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করছে। রাতের শীতল বায়ুতে ঘামাচ্ছে কপাল। ওর চুপ থাকায় বৃদ্ধার সন্দেহ বাড়ল। শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার, মুখে কথা নাই কেন? কই গেছিলা কাইল? নাগর টাগো। সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন। মহিলার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগেই কেড়ে নিলেন তিনি। আম্মা, মেয়েটা তো মাত্র ফিরলো আর আপনি জেরা করতে শুরু করে দিলেন। এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আলেয়া মুখ পাকালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল সন্তর্পণে সূচক শব্দ করল। এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা। জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ায় স্বস্তি পেল পুষ্পিতা। ভয়ে জমাট বক্ষপট ওঠানামা। সালমা ওর মাথার একপাশে হাত বোলালেন, মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়েছে, চল খাবার দেই, আয়। নুহা বলল, যা। পুষ্পিতা ঘাড় হেলায়। ওই ওসিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি, দাঁড়ান, খাওয়াবেন তো, এত তাড়া কিসের? কণ্ঠের উৎসের দিকে দৃষ্টিগুলো ঘুরে যায়। তস্ত্র থামলেন দুজনে। এই গোটা বিল্ডিংয়ের মালিক মামুন সাহা, তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন। ডলি বেগম নুহাকে বললেন, একটু জায়গা দেবে? ভেতরে যাব।
সে ভদ্র মেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইলেও স্বামীসহ ভেতরে ঢুকলেন তিনি। প্রথমে চোখ দিয়ে সম্পূর্ণ আগামাথা মাপলেন পুষ্পিতার। ওষ্ঠপুটে চতুরের ন্যায় চকচকে হাসি, কোটর ভর্তি প্রহসন। সালমার দিকে চেয়ে বললেন, তা ভাবি, কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরল তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহ রহম করেছেন। ডলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় ছিল রাতে, কিন্তু ওর কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়। লজ্জা শরমের একটা বালাই আছে না কি, তাই তো পুষ্পিতা? পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল। বুক ধুকপুক করছে গতিতে। অজানা আশঙ্কার সুনামি উত্তাল তুলেছে যেন। উপস্থিত সকলেই দৃষ্টি জিজ্ঞাসু। সালমা বললেন, ঠিক বুঝলাম না ভাবি। মামুন শাহ একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে। জলি বেগম সাজানো গোছানো শব্দে বললেন, জি, বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তাও জীবনেও বলবে কিনা সন্দেহ, তাই ভাবলাম আমি বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব আছে তো, বলুন। কথাগুলো সবার দিকে চেয়ে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগম ওর ব্যগ্র উতলা চোখের দিকে চেয়েই দৃঢ়তার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মাস্তান বিট্টুর সাথে ছিল। রক্ত ছলকে ওঠে পুষ্পিতার। নিভু স্পন্দিত নেত্রযুগল হকচকায়। হতবিহ্বল আওড়ালো। বিট্টু মস্তান? খোরশেদুলের চোখ দুটি জলজল করে ওঠে। এটাই তো বলার জন্য ভেতরটা উসখুস করছিল খুব। এবার তোর কি হবে পুষ্পিতা? পরপর ভ্রু বাঁকালেন। এসব কথা ওনারা কি করে জানলেন? ওখানে তো তখন কেউ ছিল না। আলেয়া বেগম কোচকানো ললাট আরও কুচকে বললেন, বিট্টুডা কেডা? খোরশেদের সারা কেডা? দারোয়ান বাইরে থেকে আগ বাড়িয়ে জবাব দেন, মাস্তান খালা, নাম করা গুন্ডা। এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। প্রৌঢ়া ভ্রু কপালে তুললেন, হা হুতাশ করে বললেন, ও আল্লাহ, গুন্ডা? একটা গুন্ডার লগে কি না এই মাইয়া রাত কাটাইয়া আইলো? রাত কাটানো কথার যথার্থ ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতার। বজ্র হাতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার আখিদয়। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত, সঙ্গে অপছন্দের, অথচ ওদের সঙ্গেই ছিল কাল ওই বিলাই চোখী কর্কশ ছেলেটা। সেই বুঝে বিট্টু, বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ। কিন্তু এখন অবধি যা যা বিশেষণ শুনেছে ওদের, তাতে তো ওরা খারাপ জঘন্য গোছের ছেলে পেলে। ইফটিজিংয়ে পটু অমর লোকগুলো ওকে একা পেয়েও ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনেও বিট্টু মাস্তানের বন্ধুর সঙ্গে মিথিলাই বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটি শিরা দপদপিয়ে উঠল ওর। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। তার চুপ থাকায় যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোড়ন কেটে বললেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এই তো পুষ্পিতার সামনেই দাঁড়িয়ে। আমি ভুল বলছি কিনা ওকে জিজ্ঞেস করুন না হয়। নোহা নামটা জানে, উত্তরাতেও বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেনি কখনো। সে আর এই কি একই লোক? এদিকে স্তব্ধের ন্যায় হা করে রইল রাহাত। ছোট্ট মাথার আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলের বেগম খুব অবাক হলেন, এমনভাবে বললেন, ভুল আমার? আচ্ছা বেশ, মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে। ওই বলুক। কি হাকিম ভাই, কি দেখেছেন বলুন সবাইকে। হাকিম একটু কেশে স্পষ্ট গলায় বললেন, জি, আমি নিজের চোখে দেখেছি। একটু আগে বিট্টু গুন্ডা গাড়ি করে আপনাদের মেয়েকে নামে দিয়ে গেছে। আরেক দফা বিষয়ে শব্দযুক্ত বাজ পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটা এলোমেলো লাগছে। শুনলেন তো? এরপর নিশ্চয়ই আমার ভুল ধরা হবে না। পুষ্পিতা যদি বিট্টুর সাথে নাই থাকবে, তবে ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বাসে গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে। বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। নুহা ওকে টেনে নিজের দিকে ফেরায়, উতলা হয়ে শুধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যি কি বিট্টু মাস্তানের সঙ্গে ছিলি তুই? পুষ্পিতা দিশেহারা দশায় জিভে ঠোঁট ভেজালো। চরিত্রে কালি লেপনের করুণ চিত্র স্পষ্ট দেখছে সে। থেমে থেমে বলল, আমি জানি না, আমি ওদের কারোর মুখ দেখিনি। ডলি কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিলেন সালমা। কথা কোথা থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলির শেষ কথাটায়
স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন এবার। ঠিক করে কথা বলুন ভাবি। আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিম গিয়ে বলেছে বলতেই তো জানালাম। উনি কি বলেছেন কি বলেননি তা দিয়ে আমি কি করব? চোখের দেখা সবসময় ঠিক হয় তাও কিন্তু না। নিশ্চুপ মামুন সাহা মুখ খুললেন এবার, ভদ্রভাবে বললেন, দেখুন আপা, শুধু এই এলাকা না, আশেপাশের যে কোনো এলাকায় বিট্টু মাস্তানকে সবাই এক ডাকে চেনে। বাচ্চা কাচ্চা ওর চেহারা হুবহু বর্ণনা দিতে পারবে। সেখানে হাকিম আমার বাড়িতে ডিউটি করছে আজকে 20 বছর। ওর ভুল হবে, যুক্তিটা হাস্যকর লাগছে না? হাকিম উদ্বেগে বলল, ভুল তো হয়নি স্যার। নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও বিট্টু মাস্তানটের ভুল হবে না। আমি যা দেখেছি ঠিকই দেখেছি। বিশেষ না হলে আপনারা মেয়েটাকে জিজ্ঞেস করুন না। পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখে ছাপানো সমুদ্র যেন যে কোনো সময় ভাসিয়ে নেবে পৃথিবী। সালমা তৎপরও ওর দিকে চাইলেন, নীরব দেখে কণ্ঠ উঁচু করে বললেন, কিরে চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্তান নিয়ে গেছে এখানে। পুষ্পিতা টলমলে আঁখি তুলল, অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মনি, যে আমাকে দিয়ে গেল সে ওই গুন্ডাটা হলে। জলি বেগম কথা হামলে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? এর মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা, বিট্টু না হলেও তুমি কোনো ছেলের সঙ্গে নিশ্চিত ছিলে? ছিলাম, কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছু হয়নি। ওরা কেউই আমাকে ছোঁয়নি অবধি। আলেয়া উপহাস করে বলল, হ্যাঁ, আইসে আমার সতী সাবিত্রী রাত কাটাইয়া আইলো, আর এরে নাকি সই নাই। আজকাল গো পুরুষ মানুষে লেদা মাইয়া ছাড়ে না, সেখানে ওরে নাকি এমনে এমনে ছাড়ছে। নুহা যেতে বলল, আপনি একজন বয়স্ক মানুষ হয়েও আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতা আগে বলুক সবটা, না শুনে লাফাচ্ছেন। খোরশেদুল পিঠে 2 হাত বেঁধে সবটা দেখছেন শুনছেন, ঠোঁটের কোণায় উপভোগ্য চাপা হাসি। হাকিম বাইরে থেকে বললেন, কি আর বলবে ওই মেয়ে? ওকে দেখেছি তো, সব সাপ সাপ বোঝা যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলা ফিরলো, তাও পরনে ছেলেদের পোশাক, এতে কি সব কিছু প্রমাণ হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো। বাড়িতে ওঠার সময় ঘুমটার জন্য চেহারাও দেখা যায়নি ওর। সে কেন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে এখনো? এই জামা কার? বলুন, আপনারাই বলুন। চেঁচামেচিতে চারপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে ঠিক ঠিক ধ্বনি তুললেন কত কে। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল কান্না আটকাতে, শ্বাসনালী ছিঁড়ে ঘুরে যাচ্ছে। এমনভাবে সম্মানের আহুতিও লেখা ছিল কপালে ওর। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণে পুষ্পিতার বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দে যা খেয়াল করেননি এতক্ষণ, মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়। নিজেই এলোমেলো হয়ে গেলেন নেতিবাচক ভাবনায়। ত্রস্ত ওর হাত চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ভরকালো খানিক। সালমা কণ্ঠ চেপে বললেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যিই তুই ওই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গেছিল? কি করেছে ওরা? কজন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখে নিলেন, নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফুসুর ফাসুর কইরা লাভ হইব না বৌমা। তোমার বইনজির কুকীর্তি ফাঁস হইছে, শাক দিয়া আর কত মাছ ঢাকবা? পাশ থেকে এক ভদ্র মহিলা গলা মেলালেন, আরও একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছি ছি ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার ওপর। পুষ্পিতা চোখ খিচিয়ে বুঝে নিল, খামচে ধরল কামিজ। জন্ম থেকে সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না, অপটু কাউকে মুখের উপর জবাব দিতে। যদি পারতো আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারতো না এইসবের? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে, সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলেয়া বেগম পাল্টা তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খাই দায় থাহে, অহন আমার পোলার মান ইজ্জত লইয়া তামাশা করব, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বললেন, ও খোরশেদ,
কি সর্বনাশ হইল বাপ? এ মাইয়া তো বিয়ের আগেই আকাম কইরা ঘরে আইলো, সমাজে এখন মুখ দেখাইবি কেমতে?